আমি এখন তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের কি আছে, বিভিন্ন ধাপ আছে। তো এই যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপ আছে, এগুলোকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। তো শ্রেণীবিন্যাসের যে ধাপগুলা আছে, যে বিভিন্ন ভাগে যে ভাগ করা হয়, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে এগুলো যে এক একটা ভাগে ভাগ করা হয়, এদেরকে আমরা বলতেছি হলো কি ট্যাক্সোনমি। ট্যাক্সন আমরা কি বলে থাকি? ট্যাক্সন বলে থাকি। কি বলে থাকি আমরা? ট্যাক্সন। এবং এই ট্যাক্সন হলো তোমার এক বচনে, এবং বহু বচনে বলা হয় কি ট্যাক্সা। বহু বচনে কি বলা হয়? ট্যাক্সা। তাহলে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে এগুলাকে আমরা এক বচনে ট্যাক্সন বলে থাকি, এবং বহু বচনে কি বলে থাকি? ট্যাক্সা বলে থাকি। এবং আমরা জানি কি ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি নামক এক ধরনের বিশ্লেষণ ক্ষমতা আছে, সেটা হলো কি তার বাংলা মিনিং হলো শ্রেণীবিন্যাস বিদ্যা। অর্থাৎ ট্যাক্সোনমিতে আমরা কি করি? শ্রেণী নির্ণয় গবেষণা করে থাকি। তা আমরা বললাম কি রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এখানে আছে কি কিংডম। কিংডম মানে তো রাজ্য, ফাইনাল মানে পর্ব, ক্লাস মানে শ্রেণী, অর্ডার মানে হলো বর্গ, ফ্যামিলি হলো গোত্র, জেনাস হলো গণ, আর স্পেসিস হলো প্রজাতি। তো এখন আমরা দেখবো এই যে তোমার কিংডম থেকে আমরা কি ধীরে ধীরে ধাপিত হয়ে কিসে যায়? স্পেসিসে যায়। তো কিংডম থেকে ধাপিত হয়ে যে স্পেসিসে যায়, এগুলোকে একটা নাম দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখবো কিংডম। তো কিংডম মানে কি? যে মানে রাজ্য মানে কি, অর্থাৎ এক কথায় সে কিং মানে কি রাজা বোঝাচ্ছে, মানে সবার সেরা যে তাকে বলতেছে আমরা কি কিং। তাহলে এখানে আছে কিংডম। তাহলে এখানে এটাকে বলা হয় কি সার্বজনীন ধাপ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সার্বজনীন ধাপ কোনটাকে বলা হয়, তখন তোমরা বলবা কি কিংডমকে। তাহলে সার্বজনীন ধাপ কোনটাকে বলা হয়? কিংডমকে। এবং তারপরে আরো কথা আছে যে সর্বোচ্চ স্তর কোনটাকে বলা হয়? কি বললাম? সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ মানে কি? যেটা গতির সময় একদম সর্বোচ্চ আন্ডারে চলে যায়, সেটা কিন্তু বলে আমরা সর্বোচ্চ। এক থেকে 100 টাকা পর্যন্ত তোমার কাছে আছে, তাহলে তোমার কাছে সর্বোচ্চ কয় টাকা আছে? 100 টাকা। তারপর তোমার কাছে যদি 500 টাকা থাকে, তুমি বলতে তোমার কাছে সর্বোচ্চ কত আছে? 500 টাকা। সেখানে সেই দৃষ্টি থেকে আমরা বলতে পারি কি সর্বোচ্চ স্তরের কথা যদি উল্লেখ থাকে, তখন আমরা দেখবো কি পর্বটাকে বলা হয় কি সর্বোচ্চ স্তর। এবং কোনো একটা প্রাণী আছে, এটা কত দূর কোন পর্বের ভিতরে আছে? কোন একটা পর্বের ভিতরে আছে। এই জন্য আমরা কি বলবো কি সর্বোচ্চ স্তর কোনটাকে বলা হয়? সর্বোচ্চ স্তর বলা হয় হলো ফাইলাম। এবং তারপর হলো কি উচ্চ স্তর, উচ্চতর স্তর। উচ্চতর স্তর কোনটাকে বলা হয়? শ্রেণীকে, মানে ক্লাসকে। তাহলে আমরা এই দৃষ্টিতে আমরা দেখতে পারি যে তোমার হলো কি সার্বজনীন ধাপ হলো কিংডম, সর্বোচ্চ স্তর হলো ফাইলাম, এবং উচ্চতর স্তর হলো ক্লাস। এবং তারপর অর্ডার, ফ্যামিলি, জেনাস, এট লাস্ট আমরা দেখবো স্পিসিস। স্পিসিস হলো কি একক। তাহলে কি তোমার যদি বলা শ্রেণীবিন্যাসের একক কোনটি, তুমি বলবো হলো স্পিসিস। যদি বলবো উচ্চতর স্তর কোনটি, তুমি বলবো ক্লাস। যদি বলো সর্বোচ্চ স্তর কোনটি, তুমি বলবো ফাইলাম। আর সার্বজনীন স্তর কোনটা? কিংডম। তো এই দেখো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এটা একটা সিঁড়ির মতো আছে না? এই সিঁড়ির মধ্যে যে একটাতে ভাগ আর একটা ভাগ থেকে আরেকটা, এই যে পার্ট বাই পার্ট আছে, এটাকে আমরা বলতেছি সিঁড়ির ন্যায় দেখা যায়, এটাই বলতেছি আমরা হায়ারার্কি। কি বলতেছি? হায়ারার্কি বা নেস্টেড হায়ারার্কি। তাহলে আমরা হায়ারার্কি জিনিসটা কি বুঝতে পারছি, যে কিংডম, ফাইলাম, ক্লাস, এগুলো যে একটা সিঁড়ির মধ্যে দেখতে এবং ভাগে ভাগে আছে, এটাকে আমরা বলতেছি এগুলো কি হায়ারার্কি। এখন আমরা দেখব যে তোমার এর নামকরণটা, আমরা দ্বিপদ নামকরণ জিনিসটা কি, ত্রিপদ নামকরণ জিনিসটা কি, বা এটা কে করেছেন, এটা আমরা দেখবো। যে আমরা মানুষ, আমরা লিখি কি হোমো স্যাপিয়েন্স। তো এখানে কি দুটা প্রগত আছে, একটা হলো গণ, একটা হলো প্রজাতি। এদের দুটা যে ভাগ, এটা কিভাবে হলো, এই সময় কে বললেন? তো এই সম্পর্কে প্রথম বলছেন হলো কি ক্যারোলাস লিনিয়াস। তাহলে কি দ্বিপদ নামকরণ সম্পর্কে কে বলেছেন? ক্যারোলাস লিনিয়াস। এবং তিনি বের করেছেন কি বৈজ্ঞানিক নামটা, যে হোমো স্যাপিয়েন্স। এটা হলো গণ, আর এটা হলো প্রজাতি। দ্বিপদ নামকরণ কে বলছেন? ক্যারোলাস লিনিয়াস। এবং তারপর বলবো ত্রিপদ নামকরণ। মূলত ত্রিপদ নামকরণ খুবই কম দেখা যায়। তার মধ্যে আসলে কি নীল নদ যেগুলো আছে, বা সাগর বা সমুদ্রে, এখানে যেগুলো প্রাণী বসবাস করে, সেখানে আমরা দেখতে পাই কি ত্রিপদ নামকরণ কিছু প্রাণী আছে। তার মধ্যে আছে কি চড়ুই পাখি। তো একটা আছে কি তোমার চড়ুই পাখি আছে। তো এই সম্পর্কে ত্রিপদ নামকরণ সম্পর্কে প্রথমে বলেছেন হলো স্লেজেল। তাহলে পাখি বিজ্ঞানী কে বলেছেন? স্লেজেল। প্রথমে কি বলছেন? এই যে গণ, প্রজাতি এবং উপপ্রজাতি, এই তিনটা নামে ভাগ করে দিয়েছেন। আর এভাবে দিয়েছেন হলো পেসার ডোমেস্টিকাস নিলোটিকাস। তাহলে কি পেসার ডোমেস্টিকাস নিলোটিকাস, এটা হলো কি তোমার এক ধরনের নীল নদের চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ত্রিপদ নামকরণ দ্বারা কি বোঝায় আর কি, মানে তিনটা ভাগ থাকবে, তার মধ্যে গণ, প্রজাতি এবং উপপ্রজাতি। তারপর আমরা দেখবো যে এই যে এখন আমরা পর্ব দিকে ঢুকবো। পর্ব অনেকগুলো পর্ব আছে। তো মূলত তোমার
পর্বগুলাকে 33টা পর্বে ভাগ করেছেন কে? বিজ্ঞানী হিকম্যান। তাহলে হিকম্যান কতটি পর্বে ভাগ করেছেন? 33টি পর্বে। এই 33টির মধ্যে কিছু হলো মেজর, আবার কিছু হলো মাইনর। মানে কিছু হলো খুবই বৃহদাকার বা খুবই গুরুত্বপূর্ণ, আর কিছুটা হলো সীমিত গুরুত্বপূর্ণ। তো যেগুলো মেজর ফাইলা সেগুলো হলো কি 9টি ভাগে ভাগ করেছে, আর যেগুলো মাইনর সেগুলো হলো 24টা। 24 আর 9 কত? 33টি পর্ব। এটা ভাগ করেছে। আর যেটা মেজর, এই মেজরের ভিতরে কি পড়ে? পরিফেরা থেকে কর্ডাটা, মানে আমরা কার্বনের ভিতরে পড়তেছি কর্ডাটা, আর এটা কার ভিতরে পড়তেছে? মেজরের ভিতরে পড়তেছে। তারপর আরো আছে তোমার পরিফেরা, নিডারে, প্লাটিল, মেন্টিস, নেমাটোডা, অ্যানালিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এগুলো কি কার ভিতরে পড়তেছে? মেজরের ভিতরে পড়তেছে। তা আমরা এই অধ্যায়ে এই মেজরটাকে নিয়ে আমরা গবেষণা করবো যে জিনিসটা কি। তা আমরা যদি এতটুকু অংশ বুঝে থাকি, এখন আমরা যাব কিসে? নন কর্ডাটা বা কর্ডাটা জিনিসটা কি। তো কর্ডাটাতে ঢোকার আগে আগে আমাদের কি বুঝতে হবে? নন কর্ডাটা জিনিসটা বুঝতে হবে। নন কর্ডাটা তারা বোঝাচ্ছে কি? যাদের নটোগট নেই। কি বলছে? যাদের নটোগট নেই। তো নটোগট নেই তারাই তো নন কর্ডাটা। এখন কথা হলো ভাইয়া নটোগট জিনিসটা কি? আপনি বললেন নন কর্ডাটাতে নটোগট নেই। নটোগট জিনিসটা কি? এটা হলো একটা ভ্রূণীয় বিকাশের সময় তোমার একটা স্নায়ু যা আছে, যেটা একটা আবরণ করে থাকে, সেটাকে আমরা বলি হলো কি? নটোগট। এবং এই নটোগটটা আমাদের দেহে ছোট থাকতেই এগুলো থাকে, আর এটা ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি তখন এই নটোগটটা বিলুপ্তি হয়ে যায়। নটোগটটা মূলত আমাদের এই যে আমাদের যে পৃষ্ঠতে যে স্নায়ু রজ্জুটা গেছে, এটাতে আমরা নটোগটে পরিণত হয়ে যায়। এবং এই নটোগটটা এইরকম দেখতে হয়, সোজা স্টিল এরকম সোজা দেখতে হয়। একসময় এরকম গোলাকার থাকে, এবং এর ভিতরে ধীরে ধীরে তোমার কি করতে বিভাজন হতে হতে লাস্টে এরকম সোজা হয়ে যায়। এটাকে আমরা বলতেছিলাম নটোগট। আর নটোগট কি? নন করাটাতে কি নাই? নটোগট নাই। তারপর বলছে কি যে ফুলকারন্ধ্র নেই। দেখো ফুলকারন্ধ্র সাধারণত থাকে কোথায়? মাছে, তারপর তোমার বিভিন্ন সামুদ্রিক প্রাণীতে। তো এই যে বলছে ফুলকারন্ধ্র নাই, তাহলে এগুলো ফুলকারন্ধ্র বা আমরা যাই পড়বো না কেন, এগুলো আমরা দেখবো কি? কর্ডাটার ভিতরে দেখবো। যেহেতু আমরা কর্ডাটার ভিতরে এগুলো দেখবো, সেহেতু এগুলোকে বলতে পারি কি? নন কর্ডাটাতে এগুলো নাই। আবার বলছে পায়ের পিছনে লেজ নেই। পায়ের পিছনে লেজ নেই। আচ্ছা, পায়ের পিছনে লেজ বলতে বোঝাচ্ছে দেখো মাছে কি লেজ আছে না? মাছের লেজ আছে। আবার বিভিন্ন প্রাণীর কি লেজ আছে না? আছে। এটা যা আমরা কর্ডাটার ভিতরে পড়বো। তার মানে কি? এখানে কি নেই? পায়ের পিছনে লেজ নেই। তাহলে নন কর্ডাটা নেই, ফুলকারন্ধ্র নেই, পায়ের পিছনে লেজ নেই। পরবর্তীতে বলছে স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত। তাহলে এই যে স্নায়ুরজ্জুগুলো আছে, বা এই যে আমাদের মস্তিষ্কে যে স্নায়ুগুলো থাকে, এগুলো কি থাকে? গ্রন্থিযুক্ত থাকে। এরকম একটা গ্রন্থিযুক্ত একটা আবরণে থাকে। এবং বলছে অঙ্কীয়। আর এই জিনিসটা কই থাকে? সামনে থাকে। যেরকম আমরা এটাকে বলি অঙ্কীয়, এটাকে বলি পৃষ্ঠীয়। তাহলে অঙ্কীয়তে থাকে, এটা বলছে আর কি। আগে বলছে হৃদযন্ত্র অবস্থান পৃষ্ঠ দেশে। আমাদের হৃদপিণ্ড কোন দিকে? অঙ্কীয় দেশে। আর নন কর্ডাটাতে কি? পৃষ্ঠীয় দেশে, মানে যে পিছনে অংশে। এটুকু বুঝলাম। তারপরে আরেকটা বলছে কি? হেপাটিক প্রধানতন্ত্র নেই। তাহলে আর লাস্টে কি বলছে? হেপাটিক প্রধানতন্ত্র নেই। তো হেপাটিক প্রধানতন্ত্র জিনিসটা কি? এটাকে আমাদের বুঝতে হবে যে হেপাটিক প্রধানতন্ত্র জিনিসটা কি। দেখো, এটা হলো আমাদের হৃদপিণ্ড। এটা আমাদের হৃদপিণ্ড, 4টা সেক্টর। এই হৃদপিণ্ডটাকে যদি আমরা আরো ভালোভাবে আঁকাই, ভালোভাবে বলতে সহজে আঁকানো দেখায়, এরকম একটা হৃদপিণ্ড। এই হৃদপিণ্ড থেকে রক্তগুলো কি ধমনীতে এখান থেকে তোমার কি আমাদের সারা শরীরে প্রবেশ করে, এবং এইভাবে কি আবার আসে, প্রবেশ করে নিম্ন শিরা, আর এটা হলো ঊর্ধ্ব মহাশিরা। এই যে ঊর্ধ্ব মহাশিরা থেকে আসতেছে। তো এখানে হলো কি তোমার হলো, এটা হলো মস্তিষ্ক। এটা কি? মস্তিষ্ক। এই মস্তিষ্ক থেকে রক্তগুলো এখানে প্রবেশ করে ঊর্ধ্ব মহাশিরায়, আবার এখানটা রক্ত প্রবেশ করে। দেখো এখানে এই যে ঊর্ধ্ব মহাশিরা, যেখান থেকে তোমার মনে করো কি যে যেখান থেকে মস্তিষ্ক থেকে যে রক্তটা প্রবেশ করতেছে, এটা কোনো কিছু পন্থা অবলম্বন করে আসতেছে না, ডাইরেক্ট একবার ভিতরে আসতেছে। কিন্তু যখন আমি এদিকে তাকাবো নিচে, নিচের রক্তগুলো এটা ডাইরেক্ট এভাবে যেতে পারে না। তাহলে রক্তগুলো কই যায়? ধরো এই যে এখানে আমাদের আছে হলো পাকস্থলী। এটা হলো কি? পাকস্থলী। আর এই যে এখানে আছে হলো আমাদের কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড দুটো প্রকোষ্ঠ। ধরো এখানে আছে আমাদের হলো হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড বলতেছি, লিভার। এটা কি? লিভার। তো এই যে এখানে লিভারে, এখানে মনে করো কি করবে? এই যে আমাদের এখানকার যে রক্তগুলো নিম্ন শিরাতানের রক্তগুলো প্রথমে তোমার কি
হার্টে না গিয়ে সর্বপ্রথম যাবে হলো তোমাদের হলো কি এই যে তোমার ইয়ে লিভারে মানে যকৃতে, এবং যকৃতে কি করবে সে যকৃতেও তো রক্ত মানে রিজার্ভ করে রাখে, তাই যকৃৎ কি করবে তার পর্যাপ্ত পরিমাণ রক্ত এখানে রিসিভ করে রাখবে, রাখার পর তার বাকি রক্তগুলো কি সে পার করে দেবে, এবং তারপর আবার এখানে আসবে, এখানে আসার পর আবার এই ফুল শরীরে এভাবেই তোমার বারবার ঘুরতে থাকবে। তাহলে দেখো নিম্ন থেকে যে শিরাটা রক্ত নিয়ে যাচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট যাচ্ছে না, এটা কি একটা পন্থা অবলম্বন করে যাচ্ছে বা একটা সংযোগ অবলম্বন করে যাচ্ছে, এই যে সংযোগ অবলম্বন করতেছে, এই সংযোগকে বলা হইতেছে পোর্ট, মানে সব পোর্ট মানে বোঝাচ্ছে হলো সংযোগ অবলম্বন করে যাওয়া। তাহলে এই যে এখান থেকে তোমার প্রথমে যকৃৎ তারপর হৃৎপিণ্ডে যাচ্ছে, এই যে একটা পন্থা অবলম্বন করে যে রক্ততে যাচ্ছে হৃৎপিণ্ডে, এই পন্থাটাকে বলতেছি আমরা মনে করো পোর্টাল তন্ত্র। এবং হেপাটিক কি জন্য বলা হচ্ছে, হেপাটিক মানে যকৃতের যে কোনো কিছুতে যদি আমরা কথা বলি যখনই আমরা দেখবো হেপাটিক তার মানে ওখানে যকৃৎ নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে কি বললাম, যখনই আমরা দেখবো হেপাটিক শব্দটা তাহলে তখনই আমরা দেখবো যে এটা কখনো এটা মনে করো কি যকৃৎ নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখবো যে এখান থেকে এখানে রক্ত যাচ্ছে, তাহলে এখানে কি মানে যকৃৎ থেকে কিসে যাচ্ছে, হৃৎপিণ্ডে, একটা পন্থা অবলম্বন করে যাচ্ছে, যেহেতু যকৃৎকে অবলম্বন করা হচ্ছে সেহেতু আমরা এটাকে বলতে পারি কি হেপাটিক পোর্টাল তন্ত্র। আর এটা কোথায় নাই, নন কর্ডাটাতে নাই, যে যে পন্থাটা অবলম্বন করা যাবে সেটা কোথায় নাই, নন কর্ডাটাতে নাই, এই জন্য বলছে যে হেপাটিক প্রোটনতন্ত্র নেই। তাহলে হেপাটিক প্রোটনতন্ত্র শব্দটা বুঝছো, যে সংযোগ অবলম্বন করে যাওয়া হয় সেটাকে বলতেছি আমরা হেপাটিক প্রোটনতন্ত্র। এবং আর একটা কথা আছে সেটা হলো কি দেখো, ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, তাহলে কি ত্বক থেকে কিসের উদ্ভব ঘটে, চোখে উদ্ভব ঘটে। তাহলে লাস্টেটা আমি কি বললাম, ত্বক থেকে কি হয়, চোখের উদ্ভব ঘটে। তাহলে এটাই ছিল হলো তোমার হলো সেডিমেন্টের বিভিন্ন কথা এবং নন গ্রাটার কথা। আর এটুকুর মধ্যে তোমার যেখানে যে বললাম কিংডম থেকে সার্বজনীন স্তর বলা হয় এগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর নন গ্রাটাতে যে হেপাটিক প্রোটতন্ত্র অনেকটা ইম্পর্টেন্ট, আর হেপাটিক প্রোটতন্ত্র কি বোঝায় এটা আমরা এখানে বুঝিয়ে দিয়েছি, এতটুকুই। এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো যে সেডিমেন্টের ভিত্তির কিছু কিছু জিনিস আছে যেগুলো যেগুলো আমাদের খুবই জানতে হবে। তার ভিতরে একটা আছে হলো কি দেহের আকৃতি, মানে দেহের আকৃতি দ্বারা কি বোঝাচ্ছে, তুমি দেখতে কেমন, কতটুকু, কিভাবে আছো, এটা কিন্তু বলতেছে আমরা দেহের আকৃতি। যেমন আমার একটা আকৃতি আছে, আমি দেখতে কেমন, আবার তুমি দেখতে কেমন সেটাও আছে, তোমার বন্ধুরা দেখতে কেমন সেটাও আমরা জানতে পারি যে এরকম এরকম দেখতে, শেপটা আসলে আর কি। তো দেহের আকৃতি দ্বারা বোঝাচ্ছে কি শেপ। তো দেহের আকৃতির ভিতরে দুটো অংশ আছে, একটা হলো আণুবীক্ষণিক প্রাণী, একটা হলো বৃহদাকার প্রাণী। আণুবীক্ষণিক প্রাণীকে বলা হয় কি মাইক্রো অ্যানিমেল, কি বলা হয় মাইক্রো অ্যানিমেল। এর ভিতর পড়তেছিল একটা হলো কি প্লাজমোডিয়াম ভিভাক্স আর একটা হলো মাছের ফুলকার প্রোটিস্টান। এই যে প্লাজমোডিয়াম ভিভাক্স এটা কোথাকার, এটা হলো তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া যে আমরা পড়বো অণুজীবে, সেখানে আমরা তোমার হলো ম্যালেরিয়া থেকে এটা নেওয়া হয়েছে। তো ম্যালেরিয়াতে 4টা সেক্টর আছে, ওখানে প্লাজমোডিয়াম ভিভাক্স তার ভিতরে পড়ে একটা। তো প্লাজমোডিয়াম ভিভাক্স এটা দেখতে কেমন, আণুবীক্ষণিক প্রাণী। এছাড়া আছে কি মাছের ফুলকার প্রোটিস্টান। এই যে মাছের ফুলকার যে প্রোটিস্টান বলতেছি এটাও কার ভিতর পড়তেছে, এটাও পড়তেছে হলো আণুবীক্ষণিক প্রাণীর ভিতর পড়তেছে। এরপর আমরা দেখবো যে বৃহদাকার প্রাণী, বৃহদাকার মানে কি দেখতে অনেক বড়, সেটাকে আমরা বলতেছি কি বৃহদাকার। তো বৃহদাকারকে বলতেছি আমরা কি ম্যাক্রো, কি বলতেছি ম্যাক্রো। তাহলে ছোটকে বলতেছি হলো মাইক্রো, এবং ছোটকে বড়টাকে বলতেছি আমরা কি ম্যাক্রো। তাহলে বৃহদাকার প্রাণী যেমন কি আমরা গিনিপিগ নামে একটা প্রাণী পড়ছি, সেটা কিন্তু আমরা দেখতে পারি, এটা তারা চলতে পারে, ইঁদুরের মতোই এক ধরনের প্রজাতি ওটা আর কি। সেটাকে বলতেছি আমরা কি গিনিপিগ। গিনিপিগের বৈজ্ঞানিক নাম হলো ক্যাভিয়া পোর্সেলাস। এবং কি আমরা মানুষ, আমরা কি দেখতে কি ছোট না, আমরা তো বড়ই, তাহলে এটা কার ভিতর পড়বে, এটাও কি তোমার হলো বৃহদাকার প্রাণীর ভিতর পড়বে। এটা হলো তোমার হলো দেহের আকৃতি। এরপর আমরা দেখবো কি জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি জিনিসটা দ্বারা বোঝাচ্ছে কি যে মানুষ এক পরিবেশে বসবাস করতে পারে, অন্যান্য প্রাণী আরেক পরিবেশে বসবাস করতে পারে, কারোর সাথে কারোরটা কোনো তারতম্য নাই, কারোটার সাথে কোনো মিল নাই, এটাকে বলতেছে আমরা কি জীবন পদ্ধতি। জীবন পদ্ধতিকে আমরা 4টা ভাগে ভাগ করেছি, একটা হলো মুক্তজীবী, দ্বিতীয়টা হলো পরজীবী, তারপর হলো মিতজীবী, এবং অ্যাট লাস্ট এটা হলো সহজীবী। মুক্তজীবী মানেটা কি, এটা হলো ফ্রি লিভিং। ফ্রি লিভিং দ্বারা বোঝাচ্ছে কি স্বাধীন, কোনো বাধা নাই, কোনো গণ্ডির ভিতর নাই, একদম উড়ন্ত ভাবে থাকবে। আমরা কি মুক্ত না, আমরা কি বদ্ধ নাকি, আমরা কেমন, আমরা তো মুক্ত, আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, যখন যা ইচ্ছা করতে পারতেছি, তা আমরা কার ভিতরে পড়তেছি মুক্তজীবীর ভিতরে।
তো এটা কি কবুতর দেয়া বলছে যে কবুতরের বৈজ্ঞানিক নাম কি কলম্বা লিবিয়া। তাহলে কিভাবে লিখবা, একটা কবুতর কলম্বিয়া নামক দেশ আছে সেখান থেকে এসে বসবাস করতেছে, তাহলে কি বসবাস ছিল লিব, আর কলম্বিয়া থেকে আসছে, এই জন্য কবুতরের বৈজ্ঞানিক নাম মনে রাখা হবে কি কলম্বিয়া লিবিয়া। এরপর আমরা দেখবো হলো পরজীবী। পরজীবী মানেটা কি, দেখো আমরা মানুষ, আমাদের শরীরের ভিতরে কি আছে, মানে পেটের ভিতরে বা অন্ত্রে এক ধরনের কৃমি আছে, ওটা হলো কি কৃমি। তো ওটা কি আমাদের হলো পরজীবী, মানে কি কোনো একটা জায়গা আশ্রয়স্থলে সে বসবে এবং কি সেখানে তারও ক্ষতি করবে, উপকার করবে না বরং একটু একটু ক্ষতি করবে, তো সেটাকে আমরা বলতেছি হলো কি পরজীবী। তো পরজীবীকে বলতেছি আমরা কি প্যারাসাইট। তো পরজীবীকে আমরা কি বলি, প্যারাসাইট বলে থাকি। যেমন যকৃৎ কৃমি, এটা কার উদাহরণ, এটা হলো প্লাটিহেলমিনথেস নামক পর্ব পড়বো, সেখানে আমরা যকৃৎ কৃমি সম্পর্কে বলবো, তার এই বৈজ্ঞানিক নাম হলো ফ্যাসিওলা হেপাটিকা। এবং তারপর হলো কি মৃতজীবী। মৃতজীবী জিনিসটা দ্বারা কি বোঝায়, যে তুমিও কিছু নাও আমিও কিছু নিই, মানে দুজন ভাগাভাগি করে বসবাস করি, তাকে বলতেছি আমরা কি মৃতজীবী, মানে আমিও কিছু উপকার করবো সেও আমার কিছু উপকার করবে। যেমন মানুষ বলতে দেখো উপকারও করে আবার ক্ষতিও করে, তো মানুষ ম্যাক্সিমাম টাইমে ক্ষতি বেশিরভাগ করে থাকে। তো উপকার অনেক মানুষ আছে যে কি করে, ভাই আমার তুই খুব উপকার করছিস আমিও তোর উপকার করলাম, যে এই যে এরকম একটা কম্বাইন্ড, এটাকে বলতেছি আমরা কি, এটাকে বলতেছি আমরা মৃতজীবী। উদাহরণ হিসেবে তোমরা দেখো যখন আমি হাইড্রা পড়াবো সেখানে আমরা অ্যাট লাস্ট একটা জিনিস পড়াবো মৃতজীবীটা, সেখানে আমরা পড়বো হলো তোমার এই যে ক্লোরোহাইড্রা ভিডিসিমা এবং হলো জুকোলেরা। সেখানে আমরা দেখবো যে ক্লোরোহাইড্রা ভিডিসিমা কেমন এবং জুকোলেরা কেমন। মূলত এই যে হাইড্রাতে কোনো রং থাকে না, এই যে শৈবালের কারণে এটা দেখা যায় কি রং হয়। এই যে ক্লোরোহাইড্রা জুকোলেরা এটা হলো তোমার হলো কি সবুজ বর্ণের, আর ক্লোরোহাইড্রা ভিডিসিমা কোনো বর্ণ নাই। যখন এই ক্লোরোহাইড্রা ভিডিসিমা থাকবে তখন এই জুকোলেরা এসে তার ভিতরে প্রবেশ করবে। তো এখানে আসলো, এই যেখানে আসলো কি তোমার জুকোলেরা এসে বলতেছে যে ভাই তোর যেহেতু রং নাই আমি তোকে রং দিচ্ছি। তো ও বললে তাই নাকি, তাহলে তুই যদি রং দিস তাহলে দে। তো রংটা দিছে, তো রং দিছে সবুজ, সবুজ রং দেওয়ার পরে কি হলো ক্লোরোহাইড্রা ভিডিসিমাটা কি হলো হাইড্রাটা সবুজ রঙে রূপান্তরিত হয়ে গেল। এবং এখন ক্লোরাইড ভিডিসিমাম তার মানে বেঁচে থাকার জন্য তো খাদ্য দরকার, সেই খাদ্যটা তো স্বীকার করা লাগবে। যখন দেখতেছে না আমার ভিতরে যৌগুলেরা আছে তাহলে তো আমার খাদ্য দরকার নাই, তখনও কি করলো যৌগুলেরা খাদ্য বিভিন্ন জায়গাতে নিয়ে আসে আর এই ওর থেকে নেয়, তো কিছুটা তো পাচ্ছে খাদ্য। পাশাপাশি আরো কি করে, ধরো এই যে ক্লোরাইডটা কি করে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড এগুলোকে ত্যাগ করে দেয় হাইড্রাটা। তো তখন এই শৈবালটা কি করে ওই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, তাহলে এটা কি তার জন্য উপকার হলো না, কারণ হাইড্রা তো বিষাক্ত, ওরা যদি ছায়া দেয় মানে কার্বন ডাইঅক্সাইড তো বিষাক্ত, যখন ওটা ছায়া দেয় তখন এটা কি করে যৌগুলেরা এটা কি করে গ্রহণ করে নেয়। তো এই দিক থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রা কি করে শৈবালকে উপকার করে। শৈবালের উপকারী দিকটা কি, মানে কি পাচ্ছে সে, সে একটা জায়গা পাচ্ছে থাকার জন্য এবং সে সুন্দরভাবে ওখানে সেখানে জীবনযাপন করতে পারতেছে। তা এদিক থেকে আমরা বলতে পারি কি এটা মৃতজীবী। হাইড্রাও উপকার করে থাকে, শৈবালও উপকার করে থাকে। সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হলো কমেনসাল, মানে কি সহজীবী। কমেনসাল মানে কি সহজীবী। সহজীবী মানে কি, ধরো এ কোনো উপকারও করবে না বরং সহযোগিতা করতেছে, সে নিজেও জানে না যে আমি সহযোগিতা করতেছি। তাহলে তোমার এমন একটা কাজ তুমি করলা, তুমি ভাবতেছো না যে এটা কোনো হেল্প হবে, কিন্তু এটা হচ্ছে কি এটা এক ধরনের হেল্পের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা এমন কিছু আমল করে থাকি যে আল্লাহ তাআলা ওটা খুবই পছন্দ করে, আমি জানিও না যে আমলটা আল্লাহর কাছে এটা গ্রহণীয় হবে। হুটহাট একটা ভালো কাজ করতেছি সেটা বেনিফিট আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। তো এই যে এখান থেকে যে আমরা পাচ্ছি বেনিফিটটা সেটাকে আমাকে খুবই গুরুত্বভাবে এটা আমাদের দেখতে হবে। তো এই যে রেমোরা নামক একটা কি আছে মাছ আছে, তো এই রেমোরা একদম বড় একটা মাছ, শার্ক, আর এখানে শার্ক একটা মাছ, সেখানে এসে কি রেমোরা এই যে এখানে রেমোরা আসা এখানে কি তার গায়ে লেগে থাকে। তো এই যে চলাফেরা করতেছে, এইভাবে যে চলাফেরা করতেছে সেই শার্ক মাছ সে নিজেও জানে না যে তার সাথে একটা ছোট মাছ লেগে আছে, সে চলতেছে। আর এই যে তোমার রেমোরা কি করে বিভিন্ন ধরনের খাদ্য সে গ্রহণ করতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সহযোগী জিনিসটা কি, যে সে উপকার করতেছে সে নিজেও জানে না যে সে এটা উপকার পাচ্ছে আর কি। তো এইটুকু হলো তোমার জীবন পদ্ধতি। এরপর যদি আমরা দেখি তল, এই তলটা দেখতে কেমন, ধরো এই যে এটা একটা বোট, এটা তো একটা তলে আছে, আমি যে একটা দেড়ে আছি এটা তো একটা তলে আছে, দৈর্ঘ্য হয় প্রস্থ হয় সবকিছু হয়ে থাকে, তো এটা আমরা তল হিসেবে দেখতে পারি। তো তলে দেখবা একটা হলো মধ্যরেখীয় তল, একটা হলো সম্মুখ, আর একটা হলো অনুপ্রস্থ। মধ্যরেখীয় দ্বারা কি বোঝাচ্ছে, ধরো এই যে লম্ব বরাবর যেটা আমরা ভাগ করে গেল এটা হলো মধ্যরেখীয়, এটাকে কি বলতেছি আমরা মধ্যরেখীয়। মধ্যরেখীয় ভাবে ডান এবং বাম,
তার মানে কি এটাকে ধরো যদি ই হয় তা এরকম সোজা ভাগ করে দিলাম, দিয়ে যেটা ডান এই যেটা বাম, এই দুইটা ভাগের যে ভাগ করে দিল সেটাকে আমরা বলতেছি কি মধ্যরেখীয়। এরপর আমরা যেটা দেখবো হলো সম্মুখ। সম্মুখ দ্বারা কি বোঝাচ্ছে? সম্মুখ দ্বারা বোঝায় ধরো এই যে আমি আছি, আমার এটা সামনের অংশ, আবার আমি যে পিছনে গেলাম এটা আমার কি পিছনের অংশ। তো এই যে সামনে আছি এটা কি ভিতরের দিক, ভিতরের দিক থেকে বলতেছি আমরা হলো অঙ্কীয়। এবং এই যে আমরা যে পিছনে গেলাম, পিছনে যে সাইড আছে এটাকে বলতেছি আমরা কি পৃষ্ঠীয়। তো একটা হলো অঙ্কীয় আর একটা হলো পৃষ্ঠীয়। তারপর দেখলাম আমরা অনুপ্রস্থ। তো অনুপ্রস্থ জিনিসটা কি? ধরো এই যে এটাকে, এটা যদি আমরা দেখি অনুপ্রস্থ জিনিসটা দেখো এই যে এটাকে এই যে অনুপ্রস্থ বরাবর ভাগ করা হলো বা ব্যাস বরাবর কাটা হলো, বা এই যে এই বরাবর কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর কি হলো, একটা হলো মাথার দিকে সাইড আর হলো পশ্চাৎ দিকের সাইড। পশ্চাৎ দিকটা হলো নিচের দিক, মাথার দিকটা হলো উপরের দিক। এটাকে বলতেছে আমরা সম্মুখ, আর একটা হলো পশ্চাৎ। একটা হলো অ্যান্টেরিয়র আর একটা হলো পোস্টেরিয়র। তো এটাকে আমরা বলতেছিল কি অ্যান্টেরিয়র আর এটা হলো পোস্টেরিয়র। এবং এই যে পৃষ্ঠটাকে আমরা বলতেছিল কি ডরসাল, আর অঙ্কীয়টাকে ওরা বলতেছি আমরা ভেন্ট্রাল। তো আমরা যদি এই তলটার জিনিসটা বুঝতে পারি তাহলে আর সমস্যার কথা না। তারপর আমরা দেখবো যে এই যে আমাদের এই ভিতরে বিভিন্ন ধরনের নালী আছে, এটাকে আমরা বলতেছি পৌষ্টিক নালী। বোঝার ক্ষেত্রে আমরা বলি পৌষ্টিক নালী যদি থাকে তাদেরকে বলা হলো অ্যান্টাজোয়া, আর পৌষ্টিক নালী যদি না থাকে তাদেরকে বলতেছি আমরা কি প্যারাজোয়া। পথে প্যারাজোয়া, পথে পরিফেরা। তাহলে যাদের নালী নাই, পরিফেরাতে কোনো নালী আছে না, তাহলে পরিফেরাতে কোনো নালী নাই। আর নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত সবকিছু হলো অ্যান্টাজোয়া। তাহলে কি যদি পৌষ্টিক নালী থাকে তাহলে হলো অ্যান্টাজোয়া, যেটা নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত। আর যদি পৌষ্টিক নালী না থাকে তাদেরকে বলতেছি আমরা প্যারাজোয়া, আর উদাহরণ হিসেবে হলো পরিফেরা। সর্বশেষ একটা টপিক দেখবো, সেটা হলো কি যে বিন্যাসটা, এই বিন্যাসটা তো বিভিন্ন ভাগে অনেকজন ভাগ করে থাকছে। তো প্রথমে যে ভাগ করছেন তার নাম হলো বিজ্ঞানী হেকেল। তো হেকেল এনে কি করছেন, দুইটা ভাগে ভাগ করছেন, একটা হলো প্রোটোজোয়া, একটা হলো মেটোজোয়া। এগুলো স্বীকৃতি খুবই কম পাইছে, কিন্তু প্রথমে যে ভাগটা দেখাইছেন এটা কে দেখাইছেন, 1873 সালে হেকেল। তো হেকেল কি করছেন, প্রোটোজোয়া এবং মেটোজোয়া দুইটা নামে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর আমাদের একটা মাস্তান আছে, সেটা হলো আরিস হুইটেকার। দেখ নাম শুনতে গেলে অদ্ভুত লাগে, কিন্তু ইনি হুইটেকার কি করছেন, 5টা ভাগে ভাগ করছেন। মূলত তার এই ভাগটাকে একদম খুবই মানে সবাই মূল্যায়ন করছেন, যা আমরা পড়ে আসছি 9-10 আমরা এটা পড়তে পারি। তো প্রথমে বলছেন কি মনেরা। মনেরা আমরা কাদেরকে বলে থাকি, মনেরা মূলত আমরা বলে থাকি হলো আদিবাসী যারা, তারা হলো মনেরা। আর প্রকৃত কিছু শিরোনাম হলো প্রোটিস্টা থেকে। তো মনেরার পর আমরা কি বলছি, মনেরা, প্রোটিস্টা, তারপর ফানজাই, প্লান্টি, অ্যাট লাস্ট হলো অ্যানিমিলিয়া। আর অ্যানিমিলিয়াতে তো আমরা পড়ে থাকি। তো মনেরাতে কি আছে, ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে। তাহলে আমরা ছোটতান যেটা পড়ে আছি ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া কি আদিবাসী, তাহলে কার ভিতরে পড়ে, মনেরার ভিতরে পড়ে। তারপর আমরা কি বললাম শৈবাল, তারপর কি শৈবাল, অ্যামিবা, এটা কার ভিতর পড়তেছে, প্রকৃতপক্ষে এটা হলো প্রোটিস্টার ভিতর পড়তেছে। আর ফানজাই হলো হলো কি ছত্রাক এবং পেনিসিলিয়াম। এবং প্লান্টিতে কি মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজি এবং আবৃতবীজি। যা তোমাদের নগ্নবীজি, আবৃতবীজি একটা অধ্যায় আমাদের কি দিছে, এখানে দিয়ে দিছে ইন্টারমিডিয়েট লেভেলে। এবং সর্বশেষ হলো অ্যানিমিলিয়া, এবং অ্যানিমিলিয়াতে কারা পড়ে, আমরা পড়ে থাকি। তো সর্বশেষ আমরা যা শিখলাম এটার ভিতর থেকে যে ভিত্তিগুলা বা ভাগগুলা কতটুকু গুরুত্বপূর্ণ তা তোমরা এখন বুঝতে পারলাম।